আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খুব তো ঢাকঢোল পিটিয়ে ভারতের সঙ্গে শেখ হাসিনার করা সমস্ত দেশ বিরোধী চুক্তি বাতিল করার হুমকি দিয়েছিল এই অন্তর্বর্তী সরকার এবং তার সহযোগী দলগুলো। কতটা হলো সেই কাজ? 2024-এর 8 আগস্টে ক্ষমতায় এসে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকার ঘোষণা করেছিল যে শেখ হাসিনার করা বাংলাদেশ ভারত বেশিরভাগ চুক্তি দেশের স্বার্থ বিরোধী, তাই সেসব চুক্তি বাতিল করা হবে। তারা বেশ কিছু চুক্তির উল্লেখও করে। 1 বছর হয়ে গেছে। এই সময়ের মধ্যে এই বাতিল করার প্রক্রিয়া কতটা এগোলো সে বিষয়ে আজকাল কোনো জায়গায় কোনো কথা শোনা যায়নি। সেদিন যারা খুব হইচই শুরু করেছিল এই বিষয়টি নিয়ে, তারাও এখন চুপচাপ। তো সেই বিষয়টি নিয়ে 2-4 কথা আজকে বলবো, শুধু আলোচনা হিসেবে। 2024 সালের 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের ঘোষণা ছিল শেখ হাসিনার ভারতের সঙ্গে করা স্বার্থ বিরোধী চুক্তিগুলো প্রথমে খতিয়ে দেখা হবে, তারপর বাতিল করা হবে। 24শে জুলাই আন্দোলনের আগে এই চুক্তি বাতিলের দাবিতে সবচেয়ে সরব ছিল দল হিসেবে বিএনপি নেতারা ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের করা চুক্তির বিরুদ্ধে নানান মন্তব্য দাবি প্রকাশ করেছিলেন। তাদের প্রধান বক্তব্যগুলো 2-4টে নিচে দেওয়া হলো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার ভারত সফরে স্বাক্ষরিত বেশিরভাগ চুক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে পারে। তিনি বলেন, চুক্তিগুলো বাংলাদেশের স্বার্থ বিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলো প্রত্যাখ্যান করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বিএনপির জন্ম বলে তিনি উল্লেখ করেন। এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যাকে খুব ভারত বিদ্বেষী বলে যার একটা সুনাম আছে বা দুর্নাম যাই বলুন না কেন, তিনি দাবি করেছেন শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে গোপন ও অন্যায্য চুক্তি হয়েছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে আপোষ করেছে। তিনি এসব চুক্তি বাতিলের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে নতুন করে আহ্বান জানিয়েছেন। বিএনপি নেতারা, আরো সব নেতারাই বলেন, বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামি চুক্তির ফাঁদে ফেলা হয়েছে। তারা আরো উল্লেখ করেন, চুক্তিগুলো একপাক্ষিক, বাংলাদেশের জনগণের কোনো স্বার্থ সেখানে সংরক্ষিত হয়নি। তারা কি কি বিষয়ে ভারতের সমালোচনা করেছেন? সীমান্ত হত্যা, পানির হিস্সা, দেশের অভ্যন্তরে ভারতের রেল ও অবাধ বিচরণের সুযোগ, সামরিক সহযোগিতা, এসব বিষয় নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এসব চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন। বিএনপি নেতাদের বক্তব্যে আরো দেখা যায়, তারা অভিযোগ করেছেন শেখ হাসিনা নিজের ক্ষমতা চিরস্থায়ী করতে ভারতের সঙ্গে এসব চুক্তি করেছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যর্থ করেছেন। সংক্ষেপে বিএনপি নেতারা একে স্বার্থ বিরোধী, গোপন, অন্যায্য ও দেশ বিরোধী চুক্তি হিসেবে আখ্যা দিয়ে সরকারের কর্মকাণ্ডের প্রচন্ড বিরোধিতা করেছেন। তারা বলেছেন যে ভবিষ্যতে ক্ষমতায় এলে এসব চুক্তি বাতিল ও জনসাধারণকে সম্পৃক্ত করবেন বলে আশ্বাস দেন। জুলাই অভ্যুত্থানের সময় থেকে ভারত বিরোধী মনোভাব তীব্রতা লাভ করে বাংলাদেশে এবং 8 আগস্ট ক্ষমতায় পালাবদলের পর নতুন সরকার থেকে চুক্তি বাতিলের একেবারে যথেচ্ছ হুমকি দেওয়া হয় প্রায় প্রতিদিন, প্রতি মুহূর্তে। 1 বছরও বেশি সময় হয়ে গেল, ভারতের সঙ্গে সামান্য কিছু চুক্তি বাতিলের খবর এসেছে বটে। যেমন কলকাতা ভিত্তিক জাহাজ নির্মাতা সংস্থার সঙ্গে প্রায় 180 কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। এছাড়া গার্ডেন শিপ বিল্ডার্সকে দেয়া ওশান গোয়িং ট্রাক বা জলবাহন তৈরির বরাত বাতিলের ঘটনাও ঘটেছে। এসব বাতিলের পেছনে ফলে ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্কের অবনতি এবং বাণিজ্য এবং রাজনৈতিক অনিশ্চয়তা লক্ষ্য করা গেছে। তবে খবর যা পাওয়া গেছে, ভারত বাংলাদেশের মধ্যে প্রায় 90টির মতো চুক্তি আছে। বাংলাদেশ ভারতের মধ্যে বিভিন্ন সময় অনেক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, নিরাপত্তা, সংস্কৃতি এবং অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখে। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তির বিস্তারিত বিবরণ দিলাম। 1971 সালের বাংলাদেশ ভারতের যে চুক্তি হয়েছিল, যেটার নাম হচ্ছে 7 দফা চুক্তি। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার ও ভারত সরকারের মধ্যকার একটা চুক্তি ছিল এটা। 1972 সালে এটি 25 বছর মেয়াদী মৈত্রী চুক্তিতে রূপান্তরিত হয়। শর্ত ছিল স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সাহায্য, বাংলাদেশে ভারতীয় বাহিনীর সাময়িক অবস্থান সহ
বিভিন্ন বিষয়ে সমঝোতা। তা সেই সাময়িক অবস্থান ছেড়ে যথা নিয়মে ভারতীয় সৈন্য ফিরে এসেছিল ভারতে, বাংলাদেশে থাকেনি। এরপরে 2015 সালের বড় চুক্তি ও সমঝোতাগুলো হয়। সেগুলো কিরকম ছিল? দ্বিপাক্ষিক বাণিজ্য ও নৌপথ, স্থল সীমান্ত, বিদ্যুৎ সহযোগিতা, শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তি, কিছু সমঝোতা, অনেক সমঝোতা। 3,500 মেগাওয়াট এলএনজি ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বিনিয়োগ ছিল, সেগুলো কিন্তু এখনো চলছে। সামুদ্রিক নিরাপত্তা, মানব পাচার, জাল মুদ্রা বিরোধী কর্মসূচি, এই কর্মসূচিগুলো নিয়ে কয়েক মাস আগে ভারত এবং বাংলাদেশ কিন্তু যৌথ সমুদ্রে তারা মহড়া দিয়েছে। সীমান্ত হাট সম্প্রসারণ ও ছিটমহল বিনিময় হওয়াতে যে বাংলাদেশের লাভ হয়েছে এ অতি বড় অন্ধ জানে। ভারতের অনেক জমি বেশি চলে গেছে বাংলাদেশের দখলে, সেটা সবাই জানে। তবু রাজনীতি করবার জন্য এগুলো বলা হয়েছে যে ছিটমহল ইত্যাদি বিনিময় করে আমরা আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা হারিয়েছি ভারতের কাছে। এরপরে ধরুন রেলপথ সংযোগ ও বাস চলাচল চুক্তি, আগরতলা, ঢাকা, কলকাতা সরাসরি বাস সার্ভিস চালু হয়েছে এবং রেলপথ পুনরায় সংযুক্তকরণ হয়েছে। এতে লাভ হয়েছে কার? বাংলাদেশ থেকে যে বিপুল সংখ্যক মানুষ ভারতে আসে বিভিন্ন কাজে, সেই কাজগুলোর মধ্যে বড় থাকে মেডিকেল ভিসা পাওয়া, মেডিকেল এখানে চিকিৎসা সংক্রান্ত ব্যাপার। তাহলে তারা বাংলাদেশের কোনো লাভ হয়নি, কিন্তু বলা হচ্ছে কি এতে নাকি শুধু ভারতের লাভ। এরপরে পরিবহন ও ট্রানজিট সম্পর্কিত চুক্তি, একটি দেশ অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পরিবহন ও ট্রানজিট সুবিধা পাওয়া। এটা তো চীন করেছে পাকিস্তানের সাথে, এইটাই তো সিপিইসি, তার মূল তো এইটাই যে অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করা। কিন্তু ভারতের সাথে শেখ হাসিনা করেছেন, অতএব এটা খুব খারাপ, এর বিরোধিতা করতে হবে। কেন? এর ফলে ভারতের কি সুবিধা হয়েছে? বাংলাদেশের কোনো সুবিধা হয়নি। কিন্তু না, সেগুলো দেখা হবে না, কারণ রাজনীতি করতে হবে। এরপরে ধরুন মাসুলের বিনিময়ে ভারত বহু ক্ষেত্রে বাংলাদেশকে বিভিন্ন সুবিধা দিয়েছে, কিন্তু মাসুল ছাড়াই। এরপরে দেখুন ডিজিটাল পার্টনারশিপ ও পরিবেশ সহযোগিতা, বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপে চুক্তি করেছে। এটা তো হচ্ছে সভ্যতার এগিয়ে যাওয়ার সাথে সাথে ডিজিটাল ভারত, বাংলাদেশকে ডিজিটাল করবার জন্য এটা হচ্ছে ভারতের একটা বড় ভূমিকা নিয়েছিল। গ্রিন পার্টনারশিপ, ব্লু ইকোনমি ও সমুদ্র গবেষণায় সহযোগিতা, এগুলোর কোনোটাই বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে নয়, কিন্তু বলা হয়েছে, প্রচার করা হয়েছে এই সবই নাকি হচ্ছে ভারতের স্বার্থে। প্রতিরক্ষা ও সামরিক শিক্ষা সহযোগিতা, ডিফেন্স সার্ভিসেস, স্টাফ কলেজ, সামরিক শিক্ষা এক্সচেঞ্জ প্রোগ্রাম, অর্থাৎ বাংলাদেশের যেমন মানুষ তারা যাবে, সামরিক বিভাগের মানুষজন তারা ভারতে যাবে শিক্ষা নেওয়ার জন্য, আবার উল্টোভাবে ভারত থেকেও বাংলাদেশে আসবে। এই যে এক্সচেঞ্জ করা, এটা হয়েছে, এটা কি খারাপ? এছাড়াও খনি, কৃষি, জলসম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি ইত্যাদি নানা ক্ষেত্রে নানামুখী চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। বাংলাদেশ ভারতের মোট চুক্তির সংখ্যা 90 এর কাছাকাছি, যার মধ্যে বেশ কিছু চুক্তি নবায়ন ও নতুন চুক্তিও আছে। সাম্প্রতিক বছরগুলিতে বিশেষত বাণিজ্য, বিদ্যুৎ, ট্রানজিট এবং সীমান্ত সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো বাংলাদেশের ও ভারতের সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও পাওয়া যায়, দেখে নিতে পারবেন। বহু চুক্তি বলেছি আগেই, বহু চুক্তি বাতিল হয়নি এবং কিছু চুক্তি এই আমলে কার্যকর পর্যন্ত হয়েছে। চুক্তি বাতিলের সিদ্ধান্ত মূলত ভারত নেয়নি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। একদিকে অংশ বিশেষ চুক্তি বাতিল হলেও অনেক ক্ষেত্রে রাজনৈতিক ও অর্থনৈতিক জটিলতা, দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি এবং আন্তর্জাতিক প্রভাব কাজ করছে, যা পুরোপুরি চুক্তি বাতিল বা পুনর্মূল্যায়নের উপর প্রভাব ফেলছে। অন্তর্বর্তী সরকারও রাজনৈতিক চাপের মুখে পড়ে এবং এখন দেশ চালাতে গিয়ে যখন দেখছে এইসব চুক্তি শুধু বাংলাদেশের বিরুদ্ধে নয়, এটা ভারতের সপক্ষে নয়, এটা বাংলাদেশের পক্ষেও আছে, তখন তারা পুনর্বিবেচনা করছে। তাহলে মোটামুটি ভাবে বলা যায় যে বাতিল বা না হওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের, তবে দুই দেশের মাঝে সম্পর্ক পরিপ্রেক্ষিতের ওপর ইতিমধ্যে এটা গুরুত্বপূর্ণ ফেলেছে। বাংলাদেশের স্বার্থ বিরোধী ভারতের সঙ্গে চুক্তির বেশ কিছু উদাহরণ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচিত হয়েছে। এসব চুক্তিতে অনেক সময় বাংলাদেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ, জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা করা হয়েছে। তারা বলছেন এই চুক্তিগুলো নাকি ভীষণই স্বার্থ বিরোধী চুক্তি, যেমন কি বিদ্যুৎ সরবরাহ চুক্তি, যেটা আদানি গ্রুপের সঙ্গে 25 বছর মেয়াদী ভিত্তিতে করা হয়েছে। সেটা যদি এতই খারাপ হয়ে থাকে, সেটা যদি বাংলাদেশের এত লোকসানের ব্যাপার হয়ে থাকে, তাহলে 1 বছর তো হয়ে গেল আদানির সঙ্গে, কেন সেই চুক্তি বাতিল করা হলো না? কেন ধার দেনা সত্ত্বেও আদানিকে বারবার অনুরোধ করে
বিদ্যুৎ বন্ধ করো না, বিদ্যুৎ বন্ধ করো না, এইসব বলতে হচ্ছে বাংলাদেশের এই সরকারকে। তারপর ধরুন রেল ট্রানজিট চুক্তি, বাংলাদেশি জনগণ মানে বাংলাদেশের ওপর দিয়ে ভারতের ট্রেন যাবে, দর্শনা দিয়ে প্রবেশ করবে, চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতের মধ্যে আবার ফেরত ভারতের মধ্যে ঢুকে যাবে। এই যে যাতায়াতের ব্যবস্থা, এর মধ্যে কি বাংলাদেশের কোনো সুবিধা হচ্ছে না? বাংলাদেশকে সেখানে এই যে রেল লাইন তৈরি, এমনকি যেটা রেল লাইন বহুকাল ধরে বন্ধ ছিল সেই রেল লাইন নতুন করে তৈরি করার পক্ষে ভারত সেখানে অর্থায়ন করেনি, ভারত কিছু করেনি, বাংলাদেশের মানুষ এই জায়গা দিয়ে যাওয়া আসা করেনি। এরপরে ধরুন ফেনী নদীর পানি সরবরাহ চুক্তি, ফেনী নদী থেকে 1.81 কিউসেক পানি ভারতের ত্রিপুরা রাজ্যে সরবরাহের বিষয়ে একটি চুক্তি হয়েছিল, যা বলা হচ্ছে এটা নাকি বাংলাদেশের পক্ষে জল সম্পদের পক্ষে বিরাট ক্ষতি। ফেনী নদীর জল চুক্তিতে কি, তাহলে দুটো কথা বলা যাক। বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সমঝোতা মোতাবেক ফেনী নদী থেকে 1.82 কিউসেক পানি সেটা তুলে নিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের একটি সাবরুম নামে একটি শহর, সেই শহরে পানীয় জল সরবরাহের জন্য ভারতকে অনুমতি দেওয়া হয়েছিল এই চুক্তি অনুযায়ী। এই চুক্তিটি মূলত মানবিক কারণে করা হয়েছে, যাতে সাবরুম শহরের মানুষের জন্য নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা যায়। এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান জলবন্টন বিষয়ক আলোচনার অংশ হিসেবে। ফেনী নদী একটি আন্তঃসীমান্ত নদী, দুদেশেই আছে, যা দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে ঢোকে এবং অবশেষে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়। এই নদীর পানি বন্টন নিয়ে আলোচনা চলছিল দীর্ঘদিন, পরে একটি চুক্তি হয়। বাংলাদেশের বিভিন্ন মহল থেকে বলা হয়েছে ফেনী জল বন্টন চুক্তি নাকি বাংলাদেশের স্বার্থ বিরোধী, কিন্তু যারা এই বিরোধিতা করেন তারা ভুলে যান যে চুক্তি কখনো এক পক্ষের স্বার্থ দেখে না, দুপক্ষেরই লাভ লোকসান থাকে চুক্তির মধ্যে। গঙ্গার পানি বন্টন চুক্তিতে ভারতের ক্ষতি হলেও ভারত চুক্তি করেছিল আগামী বছর ডিসেম্বরে গঙ্গা চুক্তি মেয়াদ শেষ করবে। চুক্তি নবীকরণ করতে বাংলাদেশ খুব উৎসাহ দেখিয়েছিল, কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার ফলে ভারত সেই উৎসাহে কোনো পাত্তা দেয়নি, জল ঢেলে দিয়েছে। তাহলে ফেনী নদী নিয়ে যারা এত বড় বড় কথা বলেছিল জলবন্টন নিয়ে, তাহলে গঙ্গা জল বন্টন চুক্তি নিয়ে তারা এইবার কোন মুখে কথা বলতে আসবে? চট্টগ্রাম ও মোংলা বন্দরে ভারতীয় পণ্যের SOP স্বাক্ষর, যা বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনাকে ভারতীয় প্রভাবের অধীনে নিয়ে যাওয়ার সন্দেহ তোলা হয়েছে। কিন্তু মোংলা বন্দরে ভারত তো কাজ শুরু করে দিয়েছিল, সে কাজকে থামিয়ে দেওয়া হয়েছে। তো এরকম তারপরে বদলে সেখানে নিয়ে আসা হয়েছে চীনকে, অর্থাৎ বাংলাদেশ নিজে করেনি, ভারতকে দিলে আপত্তি, চীনকে দিলে আপত্তি নয়, পাকিস্তানকে দিলে আপত্তি নয়। এটাই তো আপত্তির মূল কারণ। ট্রানজিট ও করিডোর সুবিধা চুক্তি, এটাও একতরফা নয়। এই যানবাহন চলাচল, এই সুবিধা নিয়েছে বাংলাদেশের মানুষও। উল্লেখযোগ্য যেসব চুক্তি বাতিল হয়েছে তাদের কথা কয়েকটা আগেই বলেছি। ওই জাহাজ নির্মাণ, যে সমুদ্রগামী জলযান, সেইটা বাতিল করা হয়েছে। এসব চুক্তি নিয়ে দেশের বিভিন্ন অংশে আলোচনা সমালোচনা ও পুনর্বিচারের দাবি জানানো হয়েছিল, কিন্তু দেখা গেল 1 বছর পরেও কিন্তু এসব চুক্তি নিয়ে সরকার তেমন কোনো ব্যবস্থা নেয়নি। তাতেই এটাই বোঝা যায় যে যখন এই ব্যবস্থাটা নেওয়া হয়েছিল তার পেছনের মূল কারণ হলো ভারত বিরোধিতা, এবং ভারত বিরোধিতাকে সামনে রেখে দিয়ে হাসিনা সরকারের পতন ঘটানোর চেষ্টা। নইলে বলুন 90টার উপরে ভারত বাংলাদেশের চুক্তি আছে, আর 1 বছর হয়ে যাবার পর এই 2-1টি ছোটখাটো চুক্তি ছাড়া বাকি সমস্ত চুক্তি বলবৎ রয়েছে। তো মোটের ওপর দেখা যাচ্ছে যে প্রবল হুমকি সহকারে চুক্তি বাতিলের প্রতিজ্ঞা পেশ করেছিল বাংলাদেশের বর্তমান সরকার ও তার সমর্থক রাজনৈতিক দলগুলি, কিন্তু কাজে পরিণত হয়েছে তার অতি সামান্য। পর্বতের মুশিক প্রসব বললে অন্যায় হবে না। বেশিরভাগ চুক্তি কিন্তু বিদ্যমান তাদের জায়গাতেই, সেগুলো বলবৎ হয়নি বটে, তাদের অনেকগুলোই বলবৎ হয়নি, বেশিরভাগই, তবে তা বাতিলের কারণে নয়। আবার অনেক জায়গায় চুক্তি অনুযায়ী কাজ শুরু হওয়ার পর বাংলাদেশের বিরোধিতায় ভারত সেই সব জায়গা থেকে পিছিয়ে এসেছে। আর ভারত বাংলাদেশের মধ্যে যে তিক্ত সম্পর্ক বর্তমানে তৈরি হয়েছে তার মূলেও আছে বাংলাদেশ সরকার প্রধানের অদূরদর্শী ও অপরিণত মন্তব্য এবং একেবারে বুকের ভেতরে পুষে রাখা ভারতের প্রতি, ভারতের মানুষের প্রতি রাজনৈতিক বিদ্বেষ। আর এই বিদ্বেষের জন্যে আজ ভারত বাংলাদেশ সম্পর্ক এতটা খারাপ জায়গায় এসে পৌঁছেছে যে
ওই ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি দেয়া, অর্থাৎ ভারতের আকাশ থেকে, ভারত থেকে যে জিনিস বাংলাদেশের যেসব জিনিস এক্সপোর্ট হওয়া, সেইটা ভারত থেকে যেগুলো করা হচ্ছিল সেটা সম্পূর্ণ আজকে ভারত সরকার বন্ধ করে দিয়েছে। এছাড়া বিভিন্ন রকম বিধিনিষেধ আরোপ করেছে এক্সপোর্টের ওপর। তার কারণ কিন্তু তার দায় মূলত বাংলাদেশের বর্তমান শাসকের। আর একটা কথা মনে রাখতে হবে যে ভারত বাংলাদেশের সম্পর্ক এতটা খারাপ হলেও যে খাদ্যদ্রব্য নিয়ে যে ভারত থেকে বাংলাদেশে যে সমস্ত চালান যেত, সেখানে সাপ্লাই যেত, ভারত কিন্তু তার কোনোটার ওপরেই কোনো রকম বাধা নিষেধ আরোপ করেনি। তারা বাংলাদেশের মানুষের তাদের মানে অন্তত পেটের ওপর যাতে কোনো চাপ পড়ে সে ব্যবস্থা কিন্তু ভারত করেনি। এটা তাহলে এখন বাংলাদেশ সরকার বর্তমানে বুঝতে পারছে যে ভারতের সঙ্গে বিরোধিতা করে তাদের কোনো কিছু অর্জন হবে না। সুতরাং আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে ভারত বাংলাদেশ সম্পর্ক, সেই সম্পর্কের বিরুদ্ধে এই মুহূর্তে তিক্ততা সৃষ্টি করতে পারে এমন কোনো মন্তব্য বাংলাদেশের শাসক মহল এবং বিএনপি সহ অন্যরা করছে না। যে বিএনপি একসময় আওয়ামী লীগের ভারত তোষণের বিরুদ্ধে সোচ্চার ছিল, আওয়ামী লীগকে বলতো ভারতের দালাল, সেই শেখ হাসিনাকে বলতো ভারতের হয়ে কাজ করছেন বলা হতো দেশের স্বার্থ বিসর্জন দিয়ে, সেই বিএনপির নেতারা কিন্তু ভারতের সঙ্গে এসে চুপি চুপি ভারত সরকারের সহায়তা লাভের চেষ্টা করছে। এমনকি প্রচন্ড ভারত বিরোধী এবং হিন্দু বিদ্বেষী দল জামায়াতে ইসলামী, তারাও তাদের নেতাদের কিন্তু ভারতে পাঠাচ্ছে আলোচনার জন্য।